আমরা নিশ্চিতভাবে সরকার আইনের শাসনে বিশ্বাস করে, তো আমরা সবাই বিশ্বাস করি। সুতরাং আমরা একটু ধৈর্য ধরি, আমরা দেখি সরকার কি সিদ্ধান্ত দেয়। হয়েছে, তোমার প্রশ্নের উত্তর হয়ে গেছে। আমরা অপেক্ষা করি সরকার কি সিদ্ধান্ত দেয়। আমরা নিশ্চয়ই শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী, ইশরাক হোসেনও তেমনিভাবে মাননীয় মেয়র। আপনারা জানেন যে 5ই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ বিনা আইনে আইন কানুনকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পলাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন। ইশরাক হোসেন সাদেক হোসেন খোকার ছেলে। সাদেক হোসেন খোকার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, তেমনিভাবে ইশরাক হোসেনেরও জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। কিন্তু মেয়র ইস্যুকে কেন্দ্র করে ইশরাক হোসেন মানুষের হাসির পাত্র হয়ে গিয়েছেন। নিজেই নিজেকে মেয়র ঘোষণা করেছেন, নিজেই শপথ গ্রহণ করেছেন। তো ইশরাক হোসেন এগুলো করার কারণে বিএনপির অবস্থানটা আসলে কি? দর্শক, এই বিষয় নিয়ে আলোচনা করব। বিএনপি থেকে কি ইশরাককে বহিষ্কার করা হবে কিনা এই নিয়ে তথ্য দিব। এর আগে ইশরাকের এই আচরণগুলো কতটুকু যুক্তিসঙ্গত, নাকি ইশরাক শুধুমাত্র তাকে হাসির পাত্র বানাচ্ছে অন্য একটি আমি বলবো এজেন্ডা, তারা বিএনপির ভিতরে ইশরাককে চায় না তারা। দর্শক, আমরা দুইটা আলোচনা আগে শুনি, এরপর বিশ্লেষণ করব। নগর ভবনে সভা করলেন ইশরাক। পিছনে ব্যানার দিয়ে, সেই ব্যানারের মধ্যে লেখা আছে নিজের নামের শেষে তিনি মাননীয় মেয়র। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? লিগ্যাল পয়েন্টের দিক থেকে বললে ইশরাক দাবি করছেন যে উনি মেয়র। সমস্যাটা হচ্ছে উনি শপথই নেন নাই। শপথ না নেওয়ার আগে পর্যন্ত একটা লোক, জাস্ট সাধারণ মানুষই মাত্র, অফিসিয়ালি উনি মেয়র নন, মেয়রের দায়িত্ব নেন নাই। কুড বি, হবেন হয়তো মেয়র আর কি। সো লিগ্যাল পার্টটা হলো যে উনি এখনো মেয়র নন, যেহেতু শপথও নেন নাই। শপথ নেওয়ার সময় থেকে, শপথ নেওয়ার ঠিক পর থেকে উনি মেয়র হিসেবে স্বীকৃতি পান আনুষ্ঠানিকভাবে। এর আগে পর্যন্ত উনি মেয়র না। ফলে এর আগে মানে বিয়েতে বর যদি নিজেই নিজের মালাটা পরে নেয় তাহলে যেমন ওইটা হলো অনেকটা এরকম। এখন তো বিয়ের অনুষ্ঠানে তো মালা এক্সচেঞ্জ হবে, বিনিময় হবে। ছেলে মেয়েটাকে পড়াবে, মেয়ে বিয়েটা ছেলেটাকে পড়াবে। এখন ছেলে যদি নিজেই নিজের মালাটা পড়ায় নিয়ে বলে আমার বিয়ে হয়ে গেছে, এটা হইলো? এনিওয়ে, সো এগুলোকে এর বেশি কি বলবো। সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হলো, তো তাইলে লন্ডন সভা করে লাভ হলো কি? ইশরাককে যদি আবার মাঠেই নামতে হয়, তাহলে একটু আগে যেটা বলতেছিলাম, এই যে ঢাকায় পা দেওয়ার পরে এত বড় বিপ্লব করে আসা আমির খসরু, এত বড় তার প্রবল প্রতিদ্বন্দ্বী খলিলুর রহমান, যাকে তিনি বাংলাদেশের নাগরিক কিনা বলেছিলেন, বিদেশি, যার আদৌ এখতিয়ার আছে কিনা করিডোর নিয়ে কথা বলার বা করিডোর নিয়ে কাজ করেন, সেই লোকের পাশে বসে উনি মিটিং করে আসছেন, বিরাট বিজয়। আর ঢাকায় এসে পা দিয়েই বলতেছেন যে না, দ্রুত নির্বাচন করতে হবে। আবার সেই পুরনো স্লোগান। লাভুল কি? লন্ডন যাওয়ার দরকার ছিল? অন্তত বিএনপির দিক থেকে তো পয়সা নষ্ট হয়েছে, প্লেন ভাড়া লাগছে না, এগুলো তো দরকার ছিল না। আপনি তো ঢাকায় বসে এই কথাগুলো আগেও যা বলতেলেন, এখন তা বলতেছেন। সেম ইশরাক তখনও মিছিল করতেছিল রাস্তায়, এখনো করতেছে। বরং মাঝে একটা কাজ হয়েছে আসলে, দেখেন, এটা কোরবানির ঈদ গেছে, ফলে বুঝতে পারছেন বর্জ্য পরিষ্কার একটা কি ধরনের কাজ। ফলে আপনি যদি ওই যে তালা দিয়ে দেওয়া আর কর্মচারী দিনে মিছিল করা, কর্মচারী তো আপনি নাচবেই আপনার সাথে। খোদ মেয়র, হবু মেয়রই যদি তাদেরকে না চায়, তাহলে তো আর কি, মেয়রের নামে জিন্দাবাদ দিলি তো আমার শেষ, আমার বসে বসে বেতন পাবো, তো আমার দরকার কি কাজকাম করার? তো সেও নাচছে আপনাদের কথায়, আপনিও নাচাইছেন। তো সেগুলো মাঝের এই যে এত বড় বিজয় উৎসব, লন্ডন বিজয় উৎসবে সব থামাই দিয়েছিলেন কেন? আর থামাই যদি দিয়েছিলেন তো গতকাল থেকে এটা আবার চালু করলেন কেন? কোনোটা ঘটনার সাথে কোনোটা ঘটনার কোনো তালমিল নাই। এত বিপুল বিজয় যদি হয়েই থাকে, তাহলে এরপরে তো এটা দেখতে পাওয়ার কথা না আমাদের। আপনারা বুঝেই পাইছেন, ইলেকশন চাইছিলেন না, ডেট চাইছিলেন, ইলেকশনের ডেটই জানিবার সব কিছুর মূল বিষয়। তো ইলেকশন ডেট তো পেয়ে গেছেন, তাহলে এখন তো সব সুখে সংসার করতে পারার কথা আপনাদের। তো এখনো কেন আবার ইশরাককে মিছিল করতে হয়? দিল না।
তো এইটাই বলছিলাম আমি যে আমি আশাবাদী না, এগুলোর ভিতরে কোনো আশা নাই, এগুলোর ভিতরে দান্দালি আছে, চাতুরি আছে। এই জন্য আমি বলছিলাম এটা উভয় পক্ষই, যারা যারা ওখানে লন্ডনে মিটিং করছেন উভয় পক্ষই এটা বিপদে ছিল। বিপদে পড়ে মানুষ যে কত কিছু করে, এটা পরস্পরকে জড়ায় ধরে বিপদ কাটাতে চাইছিল। লাভ যেটা হয়েছে অতটুকুই যে ওই দিনের বা আশপাশের দিনের তাদের একটা বিরাট বিজয় হয়েছে, এইটা প্রচার প্রপাগান্ডা করে একটা হাইপ তোলা, উচ্ছ্বাস তৈরি করা গেছিল। দ্যাটস অল। আর যেমনি তৃতীয় দিনে এসে পড়ছে, এইবার আস্তে আস্তে আবার সব কাপড় চোপড় খুলে যাচ্ছে, আমরা যে জায়গায় ছিলাম সে জায়গায় ফিরে আসতেছি, ইশরাক আবার মাননীয় মেয়র হিসেবে উঠে আসতেছে, এই আর কি। তো এগুলো আমরা আরো দেখবো যে কতগুলো জায়গায় সবকিছু ভেঙে পড়তেছে, বরং ভাঙছে এমনভাবে আগে যতটা সলিড ছিল, যেগুলো যেগুলো দেখে মনে হচ্ছে আচ্ছা এর সাথে এর সম্পর্ক আছে, তারা একদিকে না, এগুলো সব ভেঙে পড়তেছে। যেমন ধরেন আগের বার মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে চরমোনাই পীর কি থাকবে কোন দিকে, আর জানা যাচ্ছিল কোন দিকে, আচ্ছা জামাত কোন দিকে থাকবে তা কি জানা যাচ্ছিল, হ্যাঁ জানা গেছে কোথায়, ওটা বিএনপির কাছাকাছি কোথাও থাকবে একটা, অ্যাটলিস্ট যেহেতু বুড়ি ছুঁয়ে থাকা, একই বুড়ি ছুঁয়েছে, একই রয়ের বুড়ি ছুঁয়ে আছে তারা, একই ইন্ডিয়ান র ছুঁয়ে আছে তারা, দুইটা পার্টি দুইটা, ফলে এটা মোরাললেস কাছাকাছি থাকবে এরকম একটা অনুমান করা যাচ্ছিল। কিন্তু এখন পরিষ্কার যে জামাত বলছে আমি তো আমার ভাগটা বুঝে পাইনি, সে পরিষ্কার প্রশ্ন তুলে বসছে যে এই মিটিংয়ের বেসিসই ঠিক নেই, আপনারা বিট্রেক করছেন। সেম এনসিপি, যাকে আগে মনে হচ্ছিল এটা হলো ইউনূস সাহেবের পাঞ্জাবি পকেটে থাকা একটা পার্টি, এখন দেখা যাচ্ছে না, এ তো রীতিমতন হুঙ্কার দিয়ে বসছে। ইউনূস সাহেবের কাজের যে বস্তু মানে বেসিস, ভিত্তিটা কোথায়, সে ভিত্তিকে প্রশ্ন করে বসছে, তার এই ধরনের কাজ করার কেন বেঠিক? তাহলে কি দাঁড়ালো? যে কথা আমি বলেছিলাম আগে, যে আগে যে যেখানে ছিল লন্ডন সফরের পরে আবার সে সেখানে ফিরে যাবে, এটা ঘটবে না। এবং ঠিকই তাই ঘটছে। দেখেন আপনি, যার সাথে যার অ্যালায়েন্স, যে যার পক্ষে বলে বোঝা যাচ্ছিল আগে, লন্ডন সফরের পরে এখন কেউ আর সে আগের জায়গায় ফেরত যেতে পারছে না। আরো আছে দেখেন, যাদেরকে আমরা বলতাম রয়ের খাস লোক বিএনপির ভিতরে, তাদের ভিতরেও চেঞ্জ হয়েছে। নয়া আমদানি হয়েছে কার? আব্দুল্লাহ মিন্টু, সালাউদ্দিন সাইডলাইনে রোল বদলে গেছে, বোঝা যাচ্ছে। অর্থাৎ কোনো কিছুই আগের মতন থাকবে না। এইটাই আমি মৌলিক কিছু কিছু জায়গায় চিহ্ন বলছিলাম, কি কি চিহ্ন দেখতে পাবেন আপনি, তার ভিতরে এগুলো কথা বলছিলাম। দেখেন মিলান এখন মিলবে। ইউনূস সাহেব সেই জন্য কি মাথায় হাত দিয়ে বসে আছেন আজকাল, পাবলিক অ্যাপিয়ারেন্স দিচ্ছেন না? হতেও পারে। তাহলে আলটিমেটলি জিনিসটা কি হলো আসলে? আলটিমেটলি জিনিসটা হলো এই যে পুনমসিক ভাব, আবার তোমরা ইঁদুর হয়ে যাও। গল্প জানেন নিশ্চয়ই, যে এক সাধু বর দিছিল যে তোমরা এখন বড় কিছু একটা হয়ে যাও, তো তারা বেয়াদবি শুরু করাতে সাধু বললো যে না, তোমরা আবার মুশিক মানে আবার ইঁদুর হয়ে যাও তোমরা। সেইটা অবস্থা হচ্ছে তাই। কোনো একটা জাদুর কাঠিতে তারা বিরাট কিছু পাওয়ারফুল হয়ে গেছিল, তো এখন আবার তাদেরকে পুরনো যে যা ছিল সে জায়গায় ফেরত দেওয়া হয়েছে। কিন্তু যে যার কক্ষপুটে মানে কোলে ছিল যেভাবে, সেই কোল আর খুঁজে এখন পাচ্ছে না। যে যার সাথে অ্যালাইন্ড, সম্পর্কিত, এক সূত্রে গাথা বলে মনে হচ্ছিল, এখন ফিরে গিয়ে দেখে যে না, ওই আসনটা ওই জায়গায় নাই। ফলে কেউ আর আগের আসনে ফিরে যেতে পারছে না। নিট ফলাফলটা হলো এই যে বাংলাদেশের রাজনীতিতে যে আউটলাইনটা ছিল, জিনিসটা ক্রমশ আউটলাইন হয়ে যাচ্ছিল, সেইটা এখন অলমোস্ট ডাবল হয়ে যাচ্ছে। এটা কোথায় যাবে এটা চিন্তা করলে গা হাত পা ঠান্ডা হয়ে যায়। এনিওয়ে, সার কথা হচ্ছে এই যে এই সাপোর্ট শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী, ইশরাক হোসেনও তেমনিভাবে মাননীয় মেয়র। আপনারা জানেন যে 5ই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ বিনা আইনে, আইন কানুনকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পালাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন। শুধু কেউ কেউ করছেন না, স্বয়ং শেখ হাসিনাই কোনো দেশের কাছে চিঠি লেখলে, কারো শোক দিবস জানাতে গেলে
কিংবা কোনো বিবৃতি দিতে গেলে সেখানে উল্লেখ করেন এখনও তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এমনকি তিনি লাইভে আসেন তার পেজে, তার বিভিন্ন পোস্টে, সেখানে তার গবেটগুলো উল্লেখ করে তাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে। অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সময়ে কতজন থাকে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখনও কিভাবে প্রধানমন্ত্রী থাকে, এবং তিনি এখন পর্যন্ত যদি প্রধানমন্ত্রীই থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে নেই, সে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন জনাব ইশরাক সাহেব, যিনি তার নিজেকে মেয়র হিসাবে ঘোষণা করে মাননীয় মেয়র লেখে ব্যানার ছাপিয়ে তারপরে নগর ভবনে তিনি সভা পর্যন্ত করেছেন। তার বিভিন্ন লোকদেরকে নিয়ে সেখানে বসিয়ে বিভিন্ন দিক নির্দেশনা পর্যন্ত দিয়েছেন, যেটা অত্যন্ত দৃষ্টিকটু, আমাদের কাছে চরমভাবে ধৃষ্টতা, এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন। আমি এই মেয়র ইশরাক সাহেবের পক্ষে ভিডিও করে বক্তব্য দিয়ে, এমনকি তার যখন যমুনার সামনে তিনি আন্দোলন করেছেন সেটাকেও কিঞ্চিত সমর্থন জানিয়ে আমি তার মেয়রটাকে পক্ষেই রায় দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? আমার কাছে মনে হয়েছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত সাহেবকে যেই আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে, এই একই আইনে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন সাহেবের সন্তান ইশরাক সাহেবকেও দেওয়া উচিত, এবং পাশাপাশি শুধু তাদেরকেই না, চরমনায়ের পীর সাহেবের ভাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জনাব মুফতি ফয়জুল করিম সাহেবকেও মেয়র হিসেবে দেওয়া উচিত ছিল। কেন বলেছিলাম সেই সময় দেওয়া উচিত ছিল? এর অন্যতম কারণ হচ্ছে সরকার একটি জায়গায় দিয়ে দিয়েছে, এবং সেই একটি জায়গায় দেওয়ার কারণে বাকি দুটি জায়গায়ও তাদের প্রাপ্যতা রয়েছে। কিন্তু আমি তাদের প্রতি সেই সহানুভূতি জানিয়ে বক্তব্য দিয়েছি, বিবৃতি দিয়েছি, চরমনায়ের পীরের পক্ষে তখনও বলেছি, এখনও বলছি, যদি সরকার ইশরাককে মেয়র দেয় অবশ্যই চরমনায়ের পীরের ভাইকেও মেয়র দিতে হবে, সেখান থেকে আমি কিঞ্চিত সরছি না। কিন্তু আজ বলছি ইশরাক সাহেবের অতিরঞ্জিত বাড়াবাড়ির বিষয়টি নিয়ে, যেটা আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে, এবং বিবেকের তাড়নায় আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনার কাছে মেয়রটা অনেক বড় একটি পদ মনে হচ্ছে, তাই তো? একটি মেয়রের মায়া ছাড়তে পারলেন না। রাষ্ট্রের আইন কানুন তোয়াক্কা না করে আপনি নিজে নিজে মাননীয় মেয়র বলে নগর ভবনে আপনি সমাবেশ করলেন, সভা করলেন, সভা ডাকলেন, এবং সেটা আবার আপনার শুভানুদ্দায়ীরা প্রচার করছেন। এটা চরম ধৃষ্টতা। এই সরকার আমাদেরই সরকার। এই সরকার আজকে না থাকলে, আজকে আপনি ঢাকা শহর তো দূরের কথা, কোথায় থাকতেন, আমি কোথায় থাকতাম, সেটা আজকে আমাদেরকে প্রশ্ন করা উচিত। 5ই আগস্টের কারণে আজকে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি, মেয়র বনে যেতে পারছি, এমপি হওয়ার স্বপ্ন দেখছি, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি, রাজনীতি করার স্বপ্ন দেখছি। এ কিছুই হতো না যদি 5ই আগস্টের সেই জুলাই বিপ্লবের যোদ্ধারা শহীদ হয়ে দেশকে আজকের এই জায়গায় নিয়ে আসতে না পারতেন। আপনি নিজেই নিজের পোস্টের নিচে যান, ইশরাক সাহেব, দেখে নিন আপনাকে মানুষ কি পরিমাণ এখন ভালোবাসা দিচ্ছে আর কি পরিমাণ ঘৃণা করছে আপনার এই আচরণের জন্য। নিশ্চয়ই আপনি একজন যুবনেতা, আপনি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রাপ্ত একজন পজিটিভ ভালো মানসিকতার নেতা, এবং সে কারণে আপনার প্রতি আমার রয়েছে ভিন্ন ধরনের একটি আবেগ, অনুভূতি এবং ভালোবাসা। এবং সেই ভালোবাসার কারণেই আমি মনে করেছি আপনার মেয়রটা প্রাপ্তি, কিন্তু যে আচরণটা করছেন এটা কোনোভাবেই কাম্য নয়। আপনার এই আচরণ শিখিয়ে দেয় বাংলাদেশের জনগণকে যে আপনি এইভাবে যদি আচরণ করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনগণ যার যার মতো এমপি ঘোষণা করে দিয়ে দিবে, মেয়র ঘোষণা করে দিয়ে দিবে, চেয়ারম্যান ঘোষণা করে দিয়ে দিবে, আর এটাকেই সরকারকে মেনে তারপরে আবার সেটাকেই মেনে তারপরে পথ চলতে হবে। এটা তো কোনো সভ্যতা হতে পারে না। চরম অসভ্যতার মধ্যে যদি কোনো কাজ থাকে তার মধ্যে এটা একটা। আপনি গতানুগতিক আন্দোলন করতে চাইলে আমার কোনো আপত্তি নেই, আপনি আপনার দাবি দেওয়া সরকারের কর্ণগোহরে পৌঁছাতে চাইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সে দাবিটা হতে হবে ভিন্ন উপায়ে। আপনি এখন পর্যন্ত শপথের মাধ্যমে মেয়র হননি, এবং শপথ ছাড়া যদি কেউ এরকম বসে যায় তাহলে বাংলাদেশে 2018 সালে নির্বাচন অনৈতিক হয়েছে, 14তে অনৈতিক হয়েছে, আপনার 8 সাল থেকে শুরু করে
13, 14, 18 এই 24 যাই হয়েছে নির্বাচন সবই তো অনৈতিক হয়েছে। সবাই মিলে আমরা যার যার আসনে যারা ইলেকশন করেছি আমরা এমপি হয়ে বসে গেলেই তো হয়ে যায়। কাউকে না কাউকে আমাদের শ্রদ্ধা করতে হবে, কাউকে না কারো কাছে আমাদেরকে কি বলে শরণাপন্ন হতে হবে। আজকের মেয়র হিসেবে এই সরকারের যে কাজটি ভুল হয়েছে সেটা হয়েছে গেজেট প্রকাশের পরই কাউকেই মেয়র হিসেবে নিযুক্ত না করা উচিত ছিল। তাহলে এই সরকারের এই ধরনের প্রশ্নবিদ্ধ আলোচনাও হয়তো আসতো না। সরকারের উচিত ছিল এক গেজেটে সবাইকে যেভাবে নিষিদ্ধ করেছে আরেকটি আইনের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সমস্ত জায়গায় মেয়র ইলেকশনগুলো করে দেয়া। তাহলে আর আজকের এই ভেজালটা থাকতো না। হয়তো সরকার প্রথমটা করেছে আবেগে, অথবা তারা হয়তো বুঝতে পারে নাই এতটা জটিলতা হবে সেটা ভাবতেও পারে নাই। পরবর্তীগুলো হয়তো সরকার সিদ্ধান্ত নিয়ে এভাবেই হয়তো চিন্তা করছেন যে না আর কাউকে দিব না, তাতে যতই সমালোচনা হোক। কিন্তু আজকের এই সরকারকে আমাদের সহযোগিতাই করা উচিত ছিল। একটি মেয়রই আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়। আজ আপনি মেয়র হতে পারলেন, কিন্তু এই অবৈধ পথের আজকের যে আওয়ামী লীগ বিভিন্ন সময় ক্ষমতা দখল করেছে সেই আওয়ামী লীগের পথই যদি আপনাকে পথ চলতে হয় তাহলে সেটা জাতির জন্য, দেশের জন্য, মানবতার জন্য, আমাদের গণতন্ত্রের জন্য কখনোই শুভকর নয়। কিন্তু আপনি সেই পথটা এখন তৈরি করেছেন এবং আপনি আপনার ইমেজটাকে সেখানে ডাউন করেছেন। আপনি নিশ্চিত থাকেন আপনার এই কার্যক্রমকে বাংলাদেশের শতকরা 99% মানুষ অপছন্দ করে। শুধু 1% যারা গরুর ইজারাদার নিতে চায়, বাজারের ইজারাদার নিতে চায়, টেন্ডারবাজি করতে চায়, অসৎ উপায়ে ইনকাম করতে চায়, তারাই ইশাক সাহেব আপনার পাশে এখন তাল দিচ্ছে। আপনি খুঁজুন ওদের আইডিগুলো, ওদের আইডিতে দেখবেন না 5ই আগস্টের পূর্বে কোনো মজলুমের আর্তনাদ দেখবেন না, ওদের কোনো আন্দোলন সংগ্রামের ইতিহাস দেখবেন না। এরা তাল দিয়ে আপনাকে বোকা বানিয়ে এখন আপনাকেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমার কাছে সেটাই মনে হচ্ছে। ভাবছেন কেউ তো কিছু বলছে না, না কেউ কিছু বলবে না। এই কেউ কিছু বলবে না, এই না বলার মধ্য দিয়েই যে প্রতিবাদ আসছে, এটাই আপনার পতন, এটাই আপনার জন্য অসৌজন্যতা, এটাই আপনার জন্য সবচাইতে খারাপ একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। আপনাকে ঘাড় ধরে নামিয়ে দেওয়ার প্রয়োজন নেই, বরং আপনাকে এখন সারা বাংলাদেশের মানুষ মনে করছে যে আপনি চরমভাবে এই পদের জন্য এত পরিমাণ আগ্রহ নিয়ে বসে আছেন যে আপনাকে পদ দিতেই হবে। এটার পক্ষে আমি নই। আমি অবশ্যই আপনার নৈতিক বিচারের পক্ষে। আমি আপনার মেয়র হিসেবে যেন আপনার এই রায় অনুযায়ী সরকার সুন্দর ব্যবস্থা করে দেয় সে পক্ষে। কিন্তু আপনি শপথ নেয়ার আগে মেয়র লিখে বসে বসে নিজে সমাবেশ করবেন সেটার পক্ষে আমি যেমন নই, দেশের কোনো মানুষই নয়। জনগণ এখন আর এই আন্দোলন প্রতিদিন পছন্দ করে না। জনগণ একটু স্বস্তি চায়, জনগণ একটু আরাম চায়, জনগণ একটু আনন্দ চায়, জনগণ একটু উৎসব চায়। কাছে কাছে ঘুরঘুর করা কিছু দালালরা আপনাকে নেতা বানিয়ে দিলেই নেতা হওয়া যাবে না, বরং বাংলার প্রত্যেকটি মণিকোটায় মানুষের হৃদয়ে স্থান অর্জন করার মধ্য দিয়েই নেতা হতে হবে আমাদেরকে। প্রিয় সহযোদ্ধা, প্রিয় ইশাক ভাই, নিশ্চয়ই আপনার কাছে আমার এই বক্তব্যগুলো খুব একটা ভালো লাগবে না, কারণ 5ই আগস্টের পরে সত্য কথাগুলো অনেকেরই ভালো লাগে না, এবং যাদের লাগে না তাদের ব্যাকগ্রাউন্ডগুলো কারোরই ওই অর্থে সেই 5ই আগস্টের পূর্বে জুলুমের খাতায় নাম ছিল না। আমরা সেই জুলুম অত্যাচার স্বীকার করে, এবং আপনিও জুলুম অত্যাচার স্বীকার করেই আন্দোলন করা একজন মানুষ। কিন্তু আপনার এই জায়গাটায় বুঝতে হবে আপনি কারো ফাঁদে পাড়া দিয়েছেন কিনা, আপনি কারো পিছন থেকে লাঠিমের গুটি হিসাবে লড়ছেন কিনা, এটা আপনাকে বুঝতে হবে। এই ঢাকার মেয়র আপনি নির্বাচিত হয়ে জনতার কাতারে জনতার মেয়র হন, আমার কোনো আপত্তি নেই, কিংবা অন্য যে কোনো ব্যক্তি নির্বাচিত হোক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি ওই জায়গায় অবৈধ পথে আপনি নিজেকে মেয়র দাবি করে চেয়ার পেতে বসে যাবেন, এটা কামনা নয়, এটা দেশবাসী চায় না। এটা চরম ধৃষ্টতা স্থাপন করেছেন। যেমনি শেখ হাসিনা নিজেকে এখন প্রধানমন্ত্রী দাবি করে বিবৃতি দেয়, আপনিও আজকের নিজেকে মাননীয় মেয়র বলে বিবৃতি দিচ্ছেন। শেখ হাসিনার মধ্যে আর আপনার মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? শেখ হাসিনার আমলের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? শেখ হাসিনার অনুসারীদের মধ্যে আর আপনার অনুসারীদের মধ্যে পার্থক্যটা কোথায়? জনগণ আর পার্থক্য খুঁজে পাচ্ছে না। অতএব এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কাজ থেকে যদি নিজেকে গুটিয়ে না রাখেন, তাহলে যেমনিভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন, দলকে ক্ষতিগ্রস্ত করছেন, দেশকে এবং দেশের সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করছেন। আশা করি দেশবাসী সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার থাকবে, পাশাপাশি দেশবাসী
সকল প্রকার অন্যায় আচরণের বিরুদ্ধেও সোচ্চার থাকবে। রাজনীতিবিদদের ধৈর্যের পরিচয় দিতে হবে, আকাশ সমান হৃদয় নিয়ে পথ চলতে হবে। আগামীর পথ প্রশস্ত করতে হলে ক্ষুদ্র মানসিকতা পরিহার করে এগিয়ে যেতে হবে। এই সরকারের অনেক কিছু আমারও পছন্দ নেই, আর হতে হবে এমনটা কথাও না। গণতান্ত্রিক নিয়মে এটাই বাস্তবতা। আমার কিছু ভালো লাগবে, কিছু খারাপ লাগবে, কিন্তু সরকারের সহযোগিতা না করলে মনে রাখতে হবে 2024-এর বিপ্লবের মাধ্যমে আন্দোলন করছি, 2400 নয় 29 পর্যন্ত অপেক্ষা, আর 29 নয় 41 পর্যন্তই হয়তো অপেক্ষা করা লাগতো। আর এখন হয়তো আমাদেরকে গরুর হাটের সমাবেশের জন্য অপেক্ষা করা লাগতো, কিংবা পালিয়ে বেড়াতে হতো, আর জেল জুলুম অত্যাচার কিংবা আয়না ঘরে থাকতে হতো। অতএব এত বড় বিপ্লবের পরে এর চেয়ে বড় আমাদের জন্য বিজয় কিছু নেই, যে অন্তত আমরা স্বাধীন আছি। ধৈর্য ধারণ করুন, মসৃণভাবে সুন্দরভাবে পথ চলুন, কিন্তু কখনোই অতিরঞ্জিত কোনো কিছু করে নিজের বিবেককে আজকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করবেন না। করলে নিজেকেই যেভাবে নিজেই শেষ করবেন, পাশাপাশি দল। যদি আমরা যদি আত্মনির্ভর হতে চাই কৃষিতে, তাহলে আমাদের কৃষিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, এবং ব্রাজিলের সাথে এই সহযোগিতার মাধ্যমে আমাদের কৃষি এবং লাইভ স্টকে আমাদের যে কোঅপারেশন করার সুযোগ, বিশাল সুযোগ আছে। সেই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কোন কোন এরিয়াতে আমরা দুগ্ধ, আমাদের দেশে দুগ্ধের যে সরবরাহটা, এটা অনেক বেশি বাড়ানোর সম্ভাবনা আছে। আমাদের লাইভ স্টকের মাধ্যমে, বিফ ফ্যাটেনিং এর মাধ্যমে আমাদের নিজস্ব কনজামশন করে রপ্তানিরও সুযোগ আছে কিন্তু, এবং এগ্রিকালচারাল প্রোডাক্টের বেলায়, এবং এগ্রিকালচারাল প্রোডাক্টের প্রবৃদ্ধি আরো কিভাবে বাড়ানো যায়, কারণ আমরা কম জমিতে বেশি ফসল ফলাতে হবে, এই জন্য কিভাবে বাড়ানো যায় সেটা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা। এবং আরেকটা ইন্টারেস্টিং আলোচনা হয়েছে আজকে, সেটা হচ্ছে স্পোর্টসে। আপনারা জানেন ব্রাজিল ফুটবল, ব্রাজিল ফুটবল তো আছেই, এবং ওরা স্পোর্টস নেশন হিসেবে পরিচিত। তো বাংলাদেশের সাথে আমাদের স্পোর্টসে সহযোগিতা কোথায় কোথায় করা যেতে পারে, এবং তারা খুবই ইন্টারেস্টেড, ব্রাজিলিয়ানরা, বাংলাদেশের সাথে আমরা কোঅপারেট করার জন্য। ফুটবল সহ, ফুটবল, বাস্কেটবল সহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায় বাংলাদেশের সাথে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তারেক রহমান, ওনার বিশাল একটা ইন্টারেস্ট আছে স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি ব্রাজিলের সাথে আমাদের একটা ফুটবল সহ অন্য স্পোর্টসের কোঅপারেশনের যথেষ্ট একটা বড় সুযোগ আছে। তো সেই জায়গাটা আমরা কাজ করব, সুযোগ যখন সময় মতো যদি সুযোগ পাওয়া যায়। এই দুই এরিয়াতে মোস্টলি, আর এমনি ওভারঅল দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ইত্যাদি ইত্যাদি আলোচনা হয়েছে কোঅপারেশনের। এই তো, হ্যাঁ স্বাভাবিক না, রাজনীতি নিয়ে এটাই তো তাদের মনোভাব হচ্ছে, তারা নির্বাচিত সরকার হলে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের সুবিধা হবে, এবং তারা সেটার অপেক্ষায় আছে। ইন্টারন্যাশনালি খুব একটা বাজে অবস্থা হচ্ছে ইসরায়েল, ফিলিস্তিন, ইসরায়েল, ইরান, সেটার ইম্প্যাক্ট আসলে বাংলাদেশে পড়বে কিনা, পড়ার কোনো সংখ্যা দেখেন কিনা, এবং সেই সংখ্যার জায়গা থেকে নির্বাচিত সরকার সেটা কতটা দ্রুত মোকাবেলা করতে পারতো, অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে সেটার কোনো প্রতিবন্ধকতা আছে না। নির্বাচিত সরকারের পক্ষে তো যে কোনো সময়, যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে যারা কাজ করে, তো যে কোনো সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনে কাজ করার জন্য নির্বাচিত সরকারের জন্য তো সেটা অনেক সহজ হয়। স্বাভাবিকভাবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে কাজ করতে হয়। সুতরাং আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো আর বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা ঘটলে, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তো স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা, কারণ জনগণের ম্যান্ডেট থাকে। এবং নির্বাচিত সরকার যেটা করতে পারে সেটা শুধু নিজের দলের মধ্যে নয়, প্রত্যেকটি দলের সাথে একটি সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক যেটা থাকে, সেটা তো সহযোগিতা করতে অনেক সহজ হয়ে যায়, কারণ সকলের সাথে তো আমাদের রাজনৈতিক সম্পর্ক আছে। আমরা ভিন্ন দল করলেও একটা জিনিস যেটা বিএনপি আগামী দিনে বিশেষভাবে মনোযোগী হচ্ছে, আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন, যে আমরা জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।
আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা প্রতিটি ক্ষেত্রে চাচ্ছি একটা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে, যে কথা বারবার বলছি আমরা, যে জাতীয় স্বার্থে যে জায়গাতে আমাদের ঐক্যমতের প্রয়োজন সেই জায়গাতে আমরা জোর দিচ্ছি। সুতরাং বিশ্বের যে সংকটগুলো হচ্ছে এখানেও আমাদের কিন্তু ঐক্যমতের প্রয়োজন আছে, যে জাতীয় স্বার্থ যেখানে বিঘ্নিত হবে আমরা ঐক্যমতে আসতে হবে, এবং বিশ্বের সংকটে যখন মোকাবেলা করতে হবে আমাদেরকে সেখানে একটি জাতীয় ঐক্যমত থাকতে হবে। আমরা জাতি হিসাবে জাতির স্বার্থে, দেশের স্বার্থে ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং বিএনপি সেই কাজটা খুব মনোযোগের সাথে করছে। আর দ্বিতীয়ত রাজনৈতিক কালচারে আমরা পরিবর্তন, সংস্কৃতি যেটা চাচ্ছি, একে অপরের প্রতি সহনশীলতা এবং অপরের সাথে ভিন্নমত পোষণ করেও তার প্রতি সম্মান জানানো, তার মতামতের প্রতি সম্মান জানানো, এই কালচারটা আমরা আনার চেষ্টা করছি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহযোগিতা, এই কালচার আমরা ফিরিয়ে আনতে না পারলে শত সংস্কারও কিন্তু কাজ হবে না। আমাদের রাজনৈতিক সহনশীলতা, পরস্পরের সাথে মতবিরোধ, মত পার্থক্য থেকেও একে অপরের প্রতি যাতে সম্মানবোধ আমরা না হারাই, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যখন বলছেন যে আসলে ঐক্যমতের কথা বলছেন, সেটা নিয়ে তো আসলে আপনারা লন্ডনে একটা বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে ঐক্যমতের বিষয়ে, সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে কথা হয়েছে। কিন্তু আপনাদের এই বৈঠক থেকে অনেকে বলছেন যে সংস্কৃতির ব্যত্যয় ঘটেছে, দেশের রাজনীতির সংস্কৃতি ব্যত্যয় ঘটেছে, জামাত স্পেসিফিকভাবে যুক্তি বলছেন। একই সঙ্গে তারা বলছেন যে নির্বাচন বর্তমান সরকারের নিরপেক্ষতাও ক্ষুণ্ণ হয়েছে। এটাকে আপনারা কি বলেন? না, এটা প্রশ্ন আসে না, এটা আমি তো অন্য কোন দলের মতামতের উপর আমি কিছু বলতে চাই না, কিন্তু একটা জিনিস আমি বলছি একটু আগে যেটা, যে সকলের মতামত দেওয়ার অধিকার থাকতে হবে, কথা বলার অধিকার থাকতে হবে। আমাদের মধ্যে মত না হলেও, মতভেদ থাকলেও অপরের বক্তব্যের প্রতি আমাকে সম্মান থাকতে হবে, আমি অতটুকুই বলছি। যদিও এটা আমরা আজকে ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে, আমরা যখন জানতে পেরেছি যে সালেহীন যেটি বলতে রাজনৈতিক দল আসেনি, যাই হোক সেটা তো আপনি তো রাজনৈতিক কালচার পরিবর্তনের কথা বলবেন। এখন যেটি বিষয় হচ্ছে এই ঐক্যমত্য কমিশনের দ্রুত ঐক্যে পৌঁছে আপনারা মনে করেন যে নির্বাচনের জন্য যে সরকার থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা দেওয়া দরকার, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন কিংবা যে সময় হয় সেই নির্দেশনাটাও তো জরুরি। সেটা কি দ্রুত ঐক্যমতে পৌঁছানোর পরে নির্দেশনাটা দেবে, নাকি আরো দ্রুত সময়ে এই সেই নির্দেশনাটা দেওয়া? না, একটা বিষয়ে যে আমার মনে হয় রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত একটা। সেই জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না, এখানে সবাই ঐক্যমত, কারণ এটা বিভিন্ন কারণে এই জায়গাটা আমরা এসেছি এবং জাতীয় এখানে ঐক্যমত পোষণ করছে। আমি মনে হয় এই সিদ্ধান্তে পরে জাতি অত্যন্ত, আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন, জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত এরকম একটি সিদ্ধান্তে আসার পরে। সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না। আর দিনক্ষণ যেটা, সেটা তো নির্বাচন কমিশন তারা ডিক্লেয়ার করবে, সেটা তো আর সরকারের বলতে পারবে না, এটা আমরাও বলতে পারবো না। সেটা তো নির্বাচন কমিশন থেকে আসবে এবং আমরা সেটা অপেক্ষা করব। এবং আমি নিশ্চয়ই কোনো একটা সময়ে আগামী দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। তো এটার জন্য একটু তো আমাদের তো ধৈর্য থাকতে হবে, তাই না? একদম অস্থিরতার মধ্যে সার্বক্ষণিক থাকলে তো চলবে না, একটু তো ধৈর্য ধরতে হবে, জাতিকে একটু সহনশীল হতে হবে। সুতরাং আমার মনে হয় আমাদের মধ্যে আস্থারও একটা ব্যাপার আছে। আমরা যদি একেবারে আস্থাহীন হয়ে যাই, সেটা কিন্তু কোনো, আমি যে কালচারের কথা বলছি, যে সংস্কৃতির পরিবর্তনের কথা বলছি, আমরা সহনশীলতা, রেসপেক্ট থাকা, সেটার জন্য আমরা একটু ধৈর্যও থাকতে হবে, তো তাই না? একদম অস্থিরতার মধ্যে থাকলে তো সমস্যা, এবং এটা কোনো জাতির জন্য এটা কাম্য না, একটা অস্থিরতার মধ্যে দিন কাটানো। আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, একটু ধৈর্য ধরি এবং আমরা সঠিক পথে যাব। জাতি অবশ্যই একটা গণতান্ত্রিক পথে চলছে, আমরা সেটা সমাধান করতে পারবো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, অতটুকু আস্থা আমাদের সকলকে রাখতে হবে। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের নির্বাচনের তো কোনো সম্পর্ক নেই। নির্বাচন তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটার সাথে আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই, কোনো কারণ নেই।
না বললে বলো, আমি আজকে আছি, বলো, বলতে থাকো, তোমরা বলতে থাকো। হ্যাঁ, আমি তো 4-5 দিন ছিলাম না, সুতরাং তোমাদের অনেক কিছু জমা থাকতে পারে, অসুবিধা নেই, আবার কোনো সমস্যা নাই। প্রসঙ্গ এসে যায়, গত অনেকদিন যাবত তারা আন্দোলন করছে, গতকাল তো তিনি মেয়রের ব্যানার লাগিয়ে দায়িত্ব পালনের একটা মত বিনিময় করছে সাংবাদিকদের সাথে, সেগুলো আলোচনা সমালোচনা করছে এবং সরকারের যে অবস্থান, আদালত রায় দিয়ে দিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, তাহলে বাধাটা কোথা থাকে মেয়র হতে বা শপথ নেওয়ার জায়গাতে, আপনাদের একটা স্ট্র্যাটেজি? না, এই জায়গাটাই তো প্রশ্ন। তা তো আইনগতভাবে যে কোর্টের রায় হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসছে সব, সুতরাং সবাই একটা অপেক্ষায় আছে আর কি। আমরা দেখি সরকার কি সিদ্ধান্ত দেয়, একটু অপেক্ষা করি, একটু ধৈর্য ধরি। আমরা সরকার কি সিদ্ধান্ত দেয় আমরা অপেক্ষা করি। আমরা নিশ্চিতভাবে সরকার আইনের শাসনে বিশ্বাস করে, তো আমরা সবাই বিশ্বাস করি, সুতরাং আমরা একটু ধৈর্য ধরি, আমরা দেখি সরকার কি সিদ্ধান্ত দেয়। হয়েছে, তোমার প্রশ্নের উত্তর হয়ে গেছে। আমরা অপেক্ষা করি সরকার কি সিদ্ধান্ত দেয়। আমরা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, সরকার সহ আমরা সবাই আইনের শাসনে বিশ্বাস করি, সুতরাং আইনের শাসনে বিশ্বাস করলে আমরা সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে এটার জন্য একটা অপেক্ষা করি। নির্বাচনের সময় যেটা আসছে, তারিখের বিষয়টা অনেকটাই তো নির্ধারণ হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারিতে শুরু হতে পারে, কারণ নির্বাচন কমিশন কোন টাকা দিতে পারে সরকারের তরফ থেকে কোনো বার্তা দেওয়া যায় কি নির্বাচন কমিশনকে? নিশ্চয়, আমি নিশ্চয়ই সরকারের সাথে নির্বাচন কমিশনের কথা হবে এই ব্যাপারে। এটা তো খুবই স্বাভাবিক, এটা তো রুটিন ব্যাপার, তাই না? সুতরাং আমি তো বলছি একটু ধৈর্য ধরি, আমরা সবাই একটু ধৈর্য ধরে সময় দিই। আমি তো মনে করি এই লন্ডনে যে বৈঠক হয়েছে, এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে। আমরা ওইটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যৎ সামনে দিকে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না। আমি তো মনে করি খুবই সুষ্ঠু একটা বিবেচনা প্রসূত আলাপ। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে ইশরাক হোসেনদের কারা এই মাঠে নামিয়েছে। বিএনপির ভিতরেই হয়তোবা তারা এটাকে চক্রান্ত স্বরূপ নামিয়েছে, কিন্তু ইশরাক হয়তোবা দলের সাথে কাজগুলো করছে, কিন্তু সে বুঝতে পারছে তার নিজের ইমেজ নষ্ট হচ্ছে। আপনারা ফয়জুল হকের আলোচনা শুনেছেন। আমার কেন মনে হচ্ছে একটা সময় তো আসতে পারে ইশরাক হোসেন যদি এভাবে চলতে থাকে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে বিএনপির ইমেজ ফিরিয়ে আনার জন্য। নির্বাচনে বিএনপির ইমেজ ফিরিয়ে আনতে হয়তোবা ইশরাক হোসেনকে বহিষ্কারও করা যেতে পারে বা করতে পারে বিএনপি, কারণ রাজনীতিতে কি হয় বলা যায় না। আপনারা দেখলেন যে বিএনপির সাথে সরকারের একটা মুখোমুখি অবস্থান, জামাতের সাথে খুব ভালো সম্পর্ক, মধুর সম্পর্ক, কিন্তু হঠাৎ করে কিন্তু একটি বৈঠকেই বিএনপির সাথে মধুর সম্পর্ক, জামাতের সাথে কিন্তু মুখোমুখি অবস্থান হয়ে গিয়েছে। অর্থাৎ রাজনীতিতে কোন সময় কি হয় বলা যায় না। তো ইশরাক হোসেন যা কিছু করছেন সেটা কখনোই যুক্তিযোগ্য নয়, এবং তিনি যা করছেন শুধুমাত্র মানুষের কাছে তিনি ব্যক্তিত্বহীন হয়ে উঠতেছেন, এছাড়া আর কিছুই হচ্ছে।